নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দেখতে দেখতে 24 দিন পেরিয়ে গেল আরজি করের মেয়েটিকে খুন এবং ধর্ষণ করা হয়েছে। আমরা জানি না আগে খুন করে ধর্ষণ, না আগে ধর্ষণ করে খুন। এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আমরা সেটা পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু যত দিন যাচ্ছে ততদিন করে আমাদের এক একটা দিন রোজ সকাল হলেই আমরা গুনতে শুরু করি, কাউন্ট করতে শুরু করি। তাহলে কি সত্যি আমরা অনেক দূর চলে যাচ্ছি? আমরা কি অপরাধীরা ধরা পাবে? আসল মূল যারা অপরাধী তারা কি ধরা পাবে? কারণ নানা আহ, সংবাদ ভেসে আসছে যে অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। এর মধ্যেই 5ই সেপ্টেম্বর আবার সুপ্রিম কোর্টে মামলাটার হিয়ারিং আছে। আবার আশায় বুক বাজছে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবাসী বুক বাজছে। শুধু ভারতবাসী নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা অভয়ার জন্য রাস্তায় নেমেছে তারা বুক বাজছে। অভয়া আজ কোনো একটা নাম নয়, আজ একটা প্রতীক। এই অন্যায়ের বিরুদ্ধে এই মেয়েটা একটা লড়াইয়ের প্রতীক। আমরা আজকে এই সব নিয়েই কথা বলবো রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের সঙ্গে। নজরুল দা, স্বাগত। বলুন। হ্যাঁ, আচ্ছা নজরুল দা, দেখতে দেখতে 24টা দিন হয়ে গেল। ফলে 5 তারিখ আবার সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং আছে। আপনি ঠিক কিভাবে দেখছেন? এটার কি মনে হচ্ছে যে সিবিআই কোনো একটা কনক্লুডিং প্রান্তে পৌঁছাতে পারবে? কারণ প্রত্যেকে মানুষের প্রত্যাশার কিন্তু পারদ চড়ছে। আপনি কিভাবে দেখছেন নজরুল দা? না, যেহেতু সিবিআই তদন্তটা করে এসছে এবং অনেক প্রমাণ লোপাট হয়ে গিয়েছে বলে গণমাধ্যমে যা বেরোচ্ছে তার থেকে মনে হচ্ছে, তবে সিবিআই এর পক্ষে এটা সত্য হবে। কিন্তু আমি আশা করব যে যতটুকু প্রমাণ অবশিষ্ট আছে সেগুলো থেকে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন। বলুন। আপনি এখনো পর্যন্ত নজরুল দা, আপনি আমরাও সব খবর দেখছি, জানছি, আপনার যেটা মনে হয় যে 9 তারিখ থেকে আজকে হয়ে গেল আপনার আর কি সেপ্টেম্বর মাস পড়ে গেল, এবং কলকাতা পুলিশ 5 দিনে তদন্ত করলো, তারপর সিবিআই তদন্তভার হাতে নিল। কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে যে সিবিআই এর ডিফিকাল্টি হচ্ছে? যে কোন কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে, যেটা প্রথম দিন থেকে নিলে হয়তো হতো না? দেখুন, এটা এমন এক কেস যে এর কোনো আই উইটনেস নেই। ফলে এখানে যে ফরেনসিক এভিডেন্স সেইটাই একমাত্র প্রমাণ করতে পারবে অপরাধী কে এবং তার অপরাধ। যেমন মেয়েটির রেপ করা হয়েছে, অতএব রেপ করা হলে তার যৌনাঙ্গে সিমেন পাওয়া যাবে। এই সিমেনের ব্লাড গ্রুপিং করলেই অপরাধীরা যদি সিক্রেটার হন, তাহলে বোঝা যাবে যে একজনই অপরাধী আছেন না একাধিক। এবং তারপরে সেই যাকে সন্দেহ করা হচ্ছে অপরাধী বলে তাকে যদি ধরা হয়, তার স্যাম্পলের সঙ্গে যদি ম্যাচিং করা হয়, তাহলে সেটা কিন্তু একদম সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়ে যাবে। পুলিশ এরকম কিছু সংগ্রহ করেছে বলে আমি গণমাধ্যমে দেখিনি। তবে পোস্টমর্টম করার সময় ডাক্তার বাবুরা ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করে পুলিশকে দিয়েছেন, এটা পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে। এবং তারা পিবিক রিজিয়ন চিরুনি দিয়ে চুল যেটা পেয়েছেন, ফরেন হেয়ার, সেটাও প্যাক করে সিল করে পুলিশকে দিয়েছেন বলে এটা জানা যাচ্ছে। যদি এই যে ভ্যাজাইনাল সব দিয়েছেন, ইতিমধ্যে শুনছি যে সিবিআই এর কাছে একটা রিপোর্ট এসেছে, সেটা সত্যি কিনা জানি না, তাহলে সেখান থেকে খানিকটা জানা যাবে। তবে যে জায়গায় প্রমাণ লোপাট হয়েছে বলে আমার ধারণা হচ্ছে, ধারণাটা হচ্ছে কেন, দেখুন যে মেয়েটিকে রেপ এবং মার্ডার করা হয়েছে একদম সকাল বেলায় 4টের দিকে। আমরা যদি হাস পোস্টমর্টম রিপোর্ট বলছে 3টে থেকে 6টা। হ্যাঁ, তো তার মধ্যে 4টে পড়ে। হ্যাঁ,
তো তখন আমরা হসপিটাল কর্তৃপক্ষের কথা যদি ধরেও নিই যে 9:30টায় তারা খবর পেয়েছে, তো তারপরে দেখুন 10:52-53 হাসপাতাল থেকে মেয়েটির বাবার কাছে প্রথম ফোন গিয়েছে, এবং ফোনে কি বলা হচ্ছে যে আপনাদের মেয়ে অসুস্থ, হুম। আনকনসাস, আপনারা আসুন। তারপরে বাবা মা ঘুরিয়ে ফোন করেছেন, যিনি ফোন করেছিলেন সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে। তখন তিনি বলছেন যে আমরা তাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। এরপরে তৃতীয়বার ফোন করে বলা হচ্ছে যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। তো ডেড বডির ইনকোয়েস্ট রিপোর্টের কপিটাও আমি দেখেছি, সেখানে যেসব আঘাতের চিহ্ন আছে, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, চোখ হুম। থেকে রক্তক্ষরণ, মুখ থেকে রক্তক্ষরণ, এগুলো দেখে কারো, যাদের ট্রেনিং আছে, মানে যারা পুলিশ অফিসার সকলেই তো আমার মতো ট্রেনিং নিয়েছে, তো তাদের কারো মনে করার কারণ ছিল না যে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে, এটা মার্ডার রেপের ঘটনা। এটা তারা ডেড বডিটা একটু দেখলেই বুঝতে পারে। তো তারপরে বাড়িতে এই যে 3বার 3 রকম বলা হচ্ছে যে তাকে যে এমার্জেন্সি সত্যি নিয়ে যাওয়া হয়েছিল কিনা, নিয়ে গেলে সেটা কোথায় থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যেখানে সেমিনার রুমে ডেড বডিটা দেখানো হয়েছে যে সেখানে ক্রাইম হয়েছে বলে, সেখানে কি এমার্জেন্সি থেকে এনে রাখা হয়েছে সেটা আমরা এখনো কিন্তু জানি না। এটা একটা সন্দেহের জায়গা। দ্বিতীয় ঘটনা দেখুন, বাবা মা এরকম খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছলেন 12টার একটু পরে, কিন্তু হ্যাঁ, তার বাবা মাকে তারপরে তাকে 3 ঘন্টা বলুন। বসিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, তো এইটা কেন? মানে যদি না প্রমাণ লোপাট করা হবে, তাহলে হুম। বাবা মাকে তার মেয়েকে দেখতে দেওয়া হচ্ছে না কেন? যে না, তারা পরবর্তীকালে নজরুলদার যে ছবিগুলো বেরিয়েছে যে ওই 3 ঘন্টার মধ্যেই ওখানে সমস্ত উত্তরবঙ্গ লবির ডাক্তারেরা ভিড় করে আছে, ভিডিও বেরিয়ে গেছে। তারা এমনকি বর্ধমানের ডাক্তার, এসএসকেএম এর ডাক্তার, ডাটা এন্ট্রি অপারেটর সব ওই ঘরে ঢুকে গেছে, সে তো বোঝাই যাচ্ছে যে ওই ঘরে তখন অন্য কাজে ব্যস্ততা ছিল। তো ওই ঘরে এই যে দেখুন যাদের ওখানে দেখা গিয়েছে, আপনি যেটা বললেন, মানে দুর্ভাগ্যের বিষয় যে একজন মহিলা ডেপুটি কমিশনার অফ পুলিশ, যে এটা, এই অপরাধ তার জুরিসডিকশনে নয়, তিনি কলকাতা পুলিশের স্পোক্স পার্সনও নন, কিন্তু হুম। তাকে দিয়ে দিনের পর দিন বেঠিক মিথ্যে কথা বলানো হয়েছে। যে তিনি, ওই যে আপনি যার কথা বলছেন লাল জামা পরা লোককে দেখিয়ে হুম। বলছিলেন যে এটা ফরেন্সিক এক্সপার্ট, কিন্তু মেডিকেল অ্যাসোসিয়েশনের লোকেরা এবং বর্ধমান মেডিকেল কলেজের লোকেরা যেটা বলছে, মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে যে এর নাম অভিক দে, বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজিতে পোস্টিং ছিল, হ্যাঁ। জাল এবং আপনাকে সার্টিফিকেট। নজরুলদা জানাচ্ছি, আজকে বর্ধমান মেডিকেল কলেজে এইটা নিয়ে প্রচুর আজকে গোলমাল হয়েছে, এবং অভিজ্ঞ যদি ওখানে ঢুকতে চায় আমি জানি না অভিজ্ঞ আর কি সুস্থভাবে বেরিয়ে আসতে পারবেন কিনা। এবং সেখানে ডাক্তারেরা আজকে বলছে, যারা জুনিয়র ইন্টার্নরা আছে তারা দরকার হলে সিবিআই তে বলবেন যে অভিজ্ঞ তাদের নাকি এসে বলেছিল সে সেদিন ঘটনাস্থলে ছিল এবং সব ঘটনা সে জানে। এবং সে এটাও বলেছে যে রেপ হয়নি। হ্যাঁ। সে আচ্ছা নজরুলদা, আমরা যখন ধরুন এই যে আলোচনা করছি নানা রকম, সেখানে দাঁড়িয়ে আজকে আপনি যদি টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান এক্সপ্রেস দেখেন, সেখানে কিন্তু যে কলকাতা পুলিশ যাকে মূল অপরাধী বলেছিল, প্রায় একমাত্র অপরাধী ঠাউরে করেছিল যে সঞ্জয়, সেখানে দেখবেন সে সঞ্জয়ের যখন পলিগ্রাফ টেস্ট হয়েছে শনিবার, তারপরে সঞ্জয় তার উকিলকে বলেছে এবং সে উকিল আর কি প্রেসকে বলেছে যে সেই খুনের ঘটনার সঙ্গে সে জড়িত ছিল না। সে উপরে গিয়ে দেখেছে একটা বডি পড়ে আছে। কিভাবে দেখছেন সেটা, যাকে কলকাতা পুলিশ প্রধান অপরাধী বলেছিল? দেখুন, তিনি যেটা বলেছেন তার যে ইতিহাস আমরা জানি, তিনি সত্যি কথাই বলবেন, মিথ্যে কথাই বলবেন তাও আমি বলছি না, কিন্তু সত্যি কথা বলবেন এটা বিশ্বাস করা আমার পক্ষে শক্ত। অতএব তিনি কি বলছেন এটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি না। দেখুন, ওই যে সিমেন্ট যেটা পোস্টমর্টমের সময় কালেক্ট করে পুলিশকে দেওয়া হয়েছে, এফএসএল সেটা টেস্ট করে যদি
তার সঙ্গে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ম্যাচিং হয়, তাহলে তো এটা আমি বলছি যে সন্দেহাতীত ভাবে প্রমাণ হবে যে তিনি রেপ করেছেন। অতএব তিনি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ হবে না, এই টেস্টে কি পাওয়া যাবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং সেটা অপরাধটা একদম সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট যেরকম, ডিএনএ হুম। ফিঙ্গারপ্রিন্টিং সেরকম একশো তাহলে শতাংশ বিশ্বাসযোগ্য। তাহলে হ্যাঁ বলুন। নজরুলদা, যে অভিযোগগুলো আসছে প্রচুর তথ্য প্রমাণ নষ্ট হয়েছে, এবং আপনি যেটা বললেন কোনো আই উইটনেস বা কিছু নেই, ঠিক আছে, মেয়েটার কোনো গোপন আর কি যাওয়ার সময় জবানবন্দিও কিছু নেই, তার আগেই সে মরে গেছে, কোনো বিষয় নেই। যেটা নির্ভয়ার কেসে যেটা ছিল, সেই মেয়েটার একটা ডাইং ডিক্লারেশন ছিল। এইবার আপনার কোন কোন জিনিস মনে হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে আর কি এই তদন্ত করেছে নজরুলদা, যে অভিজ্ঞতা, যে পারিপার্শ্বিক যে প্রমাণগুলো আছে, যেটা সূত্র ধরে সিবিআই এগোতে পারবে? দেখুন, সিবিআই এর যে জিজ্ঞাসাবাদ করছেন, সেই জিজ্ঞাসাবাদ তাদেরকে অনেকটা সাহায্য করবেন। আর ওই যে পোস্টমর্টমের সময় যে ওখানে ফরেনসিক সায়েন্সেরও লোক এসেছিলেন বলে শোনা যাচ্ছে, তারা কি কি কালেক্ট করেছেন আমি জানি না। অতএব তারা যদি কালেক্ট করে থাকেন, সেইটা পরীক্ষা করে যদি পাওয়া যায় সেটা তাদেরকে সাহায্য করবে। কিন্তু আমি পোস্টমর্টম রিপোর্টের একটা কপি আমার হাতে পৌঁছেছিল, তো সেটা থেকে আমি দেখেছি যে ডাক্তার বাবুরা ওখানে লিখছে যে আমরা ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করে সেটা পুলিশকে দিয়েছি। তো এই সোয়াব থেকে তো আমি যেটা বলছি, এক বা একাধিক অপরাধী ছিল বা থাকলে তারা কারা, এটা বের করতে সিবিআই কে সাহায্য করবে। নজরুলদা তারপর আপনি, হ্যাঁ বলুন। পুলিশ, হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন। পুলিশ আর কি জোগাড় করেছে সেগুলো আমরা জানি না, কিন্তু পোস্টমর্টম রিপোর্টের সময় ফরেন্সিক এভিডেন্সের জন্য যেগুলো কালেক্ট করা হয়েছে, যে পিউবিক হেয়ার বলুন বা ভ্যাজাইনাল সোয়াব বলুন, সেইগুলো কিন্তু কাজে লাগবে, বা হাতের যে ক্লিপিং ক্লিপিং সেগুলো কিন্তু সিবিআই কে সাহায্য করবে। তারপর এই যে ঘটনা, যে প্রমাণ লোপাট করা হয়েছে বলছে, যে দেখুন 13 তারিখে সিবিআই কে কেসটা দেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার করলো। আমার যত মনে পড়েছে 13 তারিখেই ওই যে সেমিনার রুমের কাছাকাছি যে একটা ওয়াশরুম ছিল সেটা ভেঙে ফেলা হলো, একটা রুম ছিল সেটা ভেঙে ফেলা হলো, এবং বাধা না দিলে আরো কিছু হয়তো ভাঙা হতো। তো এটা যখন এরকম ওখানে একটা অপরাধ ঘটেছে, তখন এটা ভাঙার তো কোনো রকম যৌক্তিকতা নেই, কোনো মতে সমর্থন করা যায় না। আবার দেখুন 14 তারিখে রাতে আপনারা আজকে দেখছেন যখন ডাক্তার বাবুরা লালবাজারে যাচ্ছেন তখন কিভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং হুম। কিরকম ব্যবহার করা হচ্ছে। আপনার নবান্ন অভিযানে দেখেছেন যে পুলিশ কি ব্যবহার করছে। কিন্তু লরিতে করে লোকজন এসে হাসপাতালে ঢুকে তলার পর তলা সব ভাঙচুর করে গেল, হ্যাঁ এটা সেটা তো। কলকাতা পুলিশ ঠেকাতে পারলো না। এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে পুলিশের লোকদের ওদেরকে ঢুকে ভাঙচুর করার সাহায্য করার জন্য বলা হয়েছিল, এখন পুলিশ দেখা যাক ওটা সিবিআই দেয় কিনা, 5 তারিখ, ওইটা তো এখনো সিবিআই হয়নি, ওই তো আমি জানি না ওইটা সিবিআই দেবে কিনা, ওইটার তদন্ত করতেও। আপনি নজরুলদা পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন, আপনি তো এফআইআর দেখেননি যেখানে বলা হয়েছে আপনি উইলফুল রেপ, এটার মানে কি? দেখুন, রেপ উইল যদি না থাকে তাহলে রেপ কেন হবে? আর হ্যাঁ, আমি রেপের যে সংজ্ঞা দেখেছি তাতে কোথাও উইলফুল রেপ বলা হয়নি। মানে রেপ উইলফুল না হলে হতে পারে না। কেউ যদি ইচ্ছা না করে তাহলে রেপটা হবে কি করে? হ্যাঁ। তো যারা উইলফুল বলছে, আমার ধারণা আইনের ভাষাগুলো তাদের ঠিক জানা নেই, বা যখন এফআইআরটা লিখছেন এরকম একটা গুরুত্বপূর্ণ করছে, আইনটা একবার দেখে নেননি, দেখে নিলে এরকম অসুবিধা হতো না। বল। তাহলে নজরুলদা, আপনার কি মনে হয়, যখন দেখুন অনেক মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে যে সন্দীপ ঘোষকে 14 বার ডেকেছে, আজকেও আমরা যখন এই প্রতিবেদন করছি উনি তখনও ভেতরে আছেন, বেরোননি, যে এই 14 দিন হয়ে গেল, যদিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও চলছে, তাহলে 5 তারিখ দাঁড়িয়ে সিবিআই কি দিতে পারে যেটা আর কি রাজ্যবাসীর একটা
আহ, আর কি আহ, বলতে পারেন মনোবাসনা বা যে তদন্ত ঠিকভাবে এগোচ্ছে সেটা তারা বুঝতে পারবে, যে তারা একটা আশার সঞ্চার হবে। যেমন দেখুন, মানুষ রাত জাগছে, সারা রাত রাস্তা দখল করছে মানুষ, আহ, রাস্তায় দাঁড়িয়ে। আমরা যখন ধরুন এই প্রতিবেদন করছি তখন লালবাজার পর্যন্ত ডাক্তাররা যাচ্ছে, আমি কোনোদিন দেখিনি। ডাক্তাররা মিছিল করে গিয়ে পুলিশ কমিশনার পদত্যাগ দাবি করছে, সবই তো আমরা দেখছি। এবং সেখানে দাঁড়িয়েও মানুষ কিন্তু সিবিআই এর কাছে চাইছে যে সিবিআই কিছু দিক। সিবিআই 5 তারিখ সিবিআই অলরেডি বলেছে যে ডাক্তারদের যে বড় কোনো প্রমাণ তারা নাম আসতে পারে। আপনার কি মনে হয় সেক্ষেত্রে কি আসতে পারে বা কি হতে পারে? দেখুন, আপনি তো নিজেই নাম বললেন না, যে অভিজ্ঞদের কথা বলছেন তিনি, ডাক্তারবাবুরা বলছেন, আ- আমরা বলছি না, যে না, এটা তিনিও আইএমএই বলছে, এটা আইএমএ থেকেই বলেছে। বর্ধমানে পোস্টিং ছিলেন, জাল সার্টিফিকেট দিয়ে এসএসকেএম হ্যাঁ। এ সার্জারিতে ভর্তি হ্যাঁ। হয়েছেন, এবং তিনি যে তৃণমূল পার্টির কাছাকাছি, এবং তিনি এখানে ছিলেন নিজে স্বীকার করেছেন, এবং বলছেন যে রেপ হুম। হয়নি। তো সন্দীপ ঘোষের কোনো দায় নেই। বর্ধমানের ডাক্তারবাবুরা এটা বলছেন, তিনি বলেছেন কিনা সে ডাক্তারবাবুরা বলতে পারবে। তো এই যে এখান থেকে তো সিবিআই লিড নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিছু বের করতে পারে। ওখানে আর একজন ডাক্তারবাবুর কথাও দেখা গিয়েছে, যেটা বিরূপাক্ষ বিশ্বাস বলছে, তার হুম। একটা অডিও ক্লিপ আপনারা দেখেছেন, যদিও তিনি হ্যাঁ। দাবি করেছেন যে এটা আমার কণ্ঠস্বর নয়। এখন যারা এটা দাবি করছেন তাদের এটা জানা আছে কিনা না জানলে আপনার কাছ থেকে, যে আপনি যেটা আলোচনা করছেন তার থেকে জেনে নেবেন, যে এখন কিন্তু ভয়েস অ্যানালাইসিস করে বলে দেওয়া যায় যে আমি আপনার চ্যানেলে যে কথা বলছি, কালকে আমি বলবো যে না আমি বলিনি, আপনি যদি আমার কণ্ঠস্বরটা আমার অন্য একটা স্যাম্পল সঙ্গে পাঠান ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, সিবিআই এর কাছে তো একটা নিজস্ব সুবিধা আছে। আমি দিল্লিতে যখন সিবিআই ট্রেনিং এ গিয়েছিলাম নিজে দেখেছি, এবং ভয়েস অ্যানালিসিস করে আমাদের সামনে দেখিয়েছে। ভয়েস অ্যানালিসিস করে বলে দিয়ে যায় যে এটা তার কণ্ঠস্বর কি না। অর্থাৎ তাহলে তার অস্বীকার কোনো করার কোনো জায়গা থাকবে না, এবং না, তিনি নজরুলদা কি চিন্তা হতে করবেন। পারে? ধরুন আপনার কথা তো বহু মানুষের কাছে যাবে, যে ধরুন অনেক মানুষ আস্থা হারিয়ে ফেলছে, অনেক মানুষের মধ্যে অবিশ্বাসের, এবং যেখানে আজকে শাসক দল তারাই আজকে রাস্তায় নেমে বলছে বিচার কোথায়, বিচার দাও সিবিআই, বিচার দাও। ফলে তারাও মানুষ একটা চাপ সৃষ্টি করছে। ফলে এমনকি আর কি সিবিআই রাখতে পারবে বলে আপনার মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা ফিরবে, বা সাধারণ মানুষ মনে করবে না দেখুন তদন্ত এগোচ্ছে, মানুষ ধৈর্য ধরে আছে, উপায় তো কিছু নেই? দেখুন, আপনার প্রশ্নের দুটো দিক আছে। একটা, শাসক দলও রাস্তায় নেমেছে, হুম। রাস্তায় নেমেছে লোককে বিভ্রান্ত করার জন্য। শাসক দলের নেত্রী ফাঁসি চাইছে, ফাঁসি কি করে হয় তিনি জানেন না। তিনি তো দাবি করেন যে আমি লয়ার। আমি জানি না সেটাও ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো ফেক ডিগ্রি কিনা। যদি না হয় তাহলে তো তার একটা জানার কথা, যে ফাঁসি তখনই পাবলিক প্রসিকিউটর দাবি করতে পারেন জজ সাহেবের কাছে যে একে ফাঁসি দেওয়া হোক, যখন তিনি বিয়ন্ড রিজনেবল ডাউট এটা প্রমাণ করতে পারে। তো তিনি একদিকে মেডিকেল কলেজ হাসপাতালের লোকদের দিয়ে, পুলিশকে দিয়ে প্রমাণগুলো লোপাট করছেন, আর আবার বলছেন ফাঁসি চাইছেন। তো প্রমাণ ছাড়া ফাঁসিটা হবে কি করে? উনি তো লোককে বিভ্রান্ত করার জন্য রাস্তায় না, নেমেছেন। না, আমি যেটা আপনাকে একটা নজরুলদা বলছি, হ্যাঁ বলুন। আপনাকে যে একটা 5 তারিখ, উদাহরণ হ্যাঁ। দিচ্ছি, হ্যাঁ, বলুন। তারপরে আপনার দ্বিতীয় প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। আপনারা সীতাহরণ কাহিনী জানেন? হুম। কে সীতাকে হরণ করেছিলেন তাও জানেন। হুম। তো ধরুন যে এই কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে, আর রাবণ একটা প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে যে সীতা হরণকারীর শাস্তি চায়। তো তাহলে কি রকম দেখাবে সেটা বলুন। তো মমতা ব্যানার্জি তো সেটা করছে। মমতা ব্যানার্জি মিছিল করছেন কার বিরুদ্ধে? স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মিছিল করছেন কার বিরুদ্ধে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মিছিল করছেন কার বিরুদ্ধে? পার মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তো এগুলো তো হাস্যকর। সাধারণ লোক যারা এটা কিছুই বোঝেন না তাদের কাছে তার এই যে গিমিক, এটা সফল হতে পারে। কিন্তু আমরা তো জানি যে যিনি অপরাধ করছেন
তিনিই যদি বিচার চান, তাহলে এটা হাস্যকর হয়। এবার সিবিআই কতটা আশা পূরণ করতে হুম। পারবে? দেখুন, সিবিআই এর লোকরাও আমাদের মতো মানুষ, আমাদের মতো আইপিএস অফিসাররাই সিবিআইতে ডাইরেক্টর, তার নিচের পদগুলো অনেক পদে থাকে। সিবিআই ডিএসপি বা সাব ইন্সপেক্টর কনস্টেবল হিসেবে রিক্রুটমেন্টও হয়। তো সিবিআই যেহেতু একমাত্র কাজ তদন্ত করা, ল অ্যান্ড অর্ডার ডিউটি তাদেরকে করতে হয় না, অতএব তারা তদন্তে বিশেষজ্ঞ। সেদিক দিয়ে তারা সফল হবে বলে আমি আশা করছি। কিন্তু সিবিআই এর লোকেরাও তো সকলে সৎ এরকম বলা যাবে না। সিবিআইরা মানে ট্র্যাপ করে সিবিআই লোককে অ্যারেস্ট করছে, এটাও তো আমরা দেখেছি। সিবিআই প্রাক্তন দুজন ডাইরেক্টরের বিরুদ্ধে অন্তত কেস হয়েছে, সেটা আমি জানি। হুম। অতএব সিবিআই লোকেরা যদি সৎ হন, তাহলে তারা সফল হতে পারবেন। কিন্তু এখানে তো রাজ্য সরকারের কাছে, শাসক দলের কাছে কোটি কোটি টাকা আছে। যদি তারা বিক্রি হয়ে যায়, তাহলে কি করে সফল হবে? সফল হওয়ার সম্ভাবনা নেই। বলুন। নজরুলদা, আজকে একেবারেই সময় নেই, আমাদের এখানেই থামতে হবে। কিন্তু আমরা দেখুন আজকে সবাই মিলে একটা, আমি মনে করি নজরুলদা, এটা আদালতের মনিটরিং নয়, এটা জনসাধারণের মনিটরিং এ এই কেসটা আছে। জনগণ নজর রাখছে, বাংলার জনগণের নজরে আছে, শুধু আদালত নয়। এবং জনগণ চায় এর শেষ পর্যন্ত দেখতে। সেখানে মানুষ একটা কল দিলে রাস্তায় নামছে, আবার 14 তারিখ মানববন্ধন হবে, আবার 14 তারিখ রাস্তা দখল হবে। চলুন আমরাও দেখি যে 5 তারিখ সিবিআই কি দেয়। তারপরে আমরা আবার এটা নিয়ে আমাদের কাটাছেঁড়া চলবে, এবং এর মধ্যে সন্দীপ ঘোষকে সিবিআই কি নিজেদের হেফাজতে নেয় বা না নেয়। নজরুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশ নেওয়ার জন্য। নমস্কার।